আচ্ছা, কখনো কি মনে হয়েছে আমরা যে চোখ খুললেই এত সুন্দর একটা জগৎ দেখতে পাই, এত রং, এত কিছু, এটা আসলে কিভাবে হয়? এর পেছনে কিন্তু একটাই জাদুকর আছে, আর সেটা হলো আলো। চলুন না আজ সেই আলোর পথ ধরেই একটা ছোট্ট জার্নিতে যাওয়া যাক, আর জেনে নেওয়া যাক আমাদের এই দেখার পেছনের আসল রহস্যটা কি। তো আজকে আমাদের জার্নিটা কেমন হবে? দেখুন, প্রথমে আমরা জানব আলো জিনিসটা ঠিক কি। তারপর দেখব আলো কোনো কিছুতে ধাক্কা খেলে কি হয়। এরপর আমরা একটু মিরর আর লেন্সের দুনিয়া থেকে ঘুরে আসব, আর তারপর কথা বলবো প্রকৃতির বানানো বেস্ট ক্যামেরা, মানে আমাদের চোখ নিয়ে। আর সবশেষে দেখব আলোর ভেতরের সেই রঙিন দুনিয়াটা। তাহলে চলুন একদম মূল প্রশ্নটা দিয়ে শুরু করা যাক। কিভাবে আমরা আমাদের এই চারপাশের এই অসাধারণ সুন্দর জগৎটা দেখতে পাই? এর উত্তরটা কিন্তু খুবই সহজ, আবার দারুণ জাদুকরী, আর সেটা হলো শুধুই আলোর জন্য। বেশ, তাহলে আমাদের সফরের প্রথম স্টপেজে আসা যাক। এখানে আমরা আমাদের এই পুরো গল্পের যে হিরো মানে আলো, তার সাথে একটু ভালো করে পরিচয় করে নেব। আচ্ছা, আলো আসলে কি? খুব সহজ করে বললে আলো হলো এক ধরনের এনার্জি বা শক্তি, যেটা আমাদের চোখে এসে পড়লে আমরা দেখতে পাই। আর এর একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হলো আলো কিন্তু সবসময় একদম সোজা লাইনে চলে। এখন কথা হলো, যে জিনিসগুলোর নিজের আলো নেই, যেমন ধরুন আপনার সামনে টেবিলটা বা বইটা, ওগুলো আমরা দেখি কি করে? উত্তরটা হলো, যখন অন্য কোনো উৎস থেকে আলো এসে ওই জিনিসটার ওপর পড়ে আর সেখান থেকে ছিটকে বা রিফ্লেক্ট হয়ে আমাদের চোখে আসে, ঠিক তখনই আমরা ওটাকে দেখতে পাই। কিন্তু আলো তো সবসময় সোজা পথে চলে, তাই না? তাহলে কি হয় যখন ওর পথে কোনো বাধা চলে আসে? চলুন আমাদের জার্নির এই পার্টে আমরা আলোর এই মজার আচরণটাই একটু দেখে নিই। যখন আলো কোনো সারফেসে ধাক্কা খায়, তখন মূলত দুই ধরনের রিফ্লেকশন বা প্রতিফলন হতে পারে। যদি সারফেসটা আয়নার মতো মসৃণ হয়, তখন হয় রেগুলার রিফ্লেকশন, মানে সব আলোক রশ্মি একই দিকে ফিরে যায়। আর যদি সারফেসটা অমসৃণ হয়, তখন হয় ডিফিউজড রিফ্লেকশন, মানে আলোক রশ্মিগুলো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে যায়। আর এখানেই আসল মজাটা। ভাবুন তো, সমান্তরালভাবে আসা আলোক রশ্মিগুলো একটা অমসৃণ জায়গায় পড়ল আর অমনি চারদিকে ছড়িয়ে গেল। এটাই হলো ডিফিউজড বা বিক্ষিপ্ত প্রতিফলন। আর এই ছড়িয়ে যাওয়ার জন্যই কিন্তু আমরা আয়না ছাড়া বাকি সব কিছু দেখতে পাই। তবে একটা মজার ব্যাপার আছে। প্রতিফলনটা মসৃণ হোক বা অমসৃণ, আলো কিন্তু সবসময় দুটো খুব সাধারণ নিয়ম মেনে চলে। ১ নম্বর, আলো ঠিক যে অ্যাঙ্গেলে এসে পড়বে, ঠিক সেই অ্যাঙ্গেলেই ফিরে যাবে। আর ২ নম্বর, এই পুরো ব্যাপারটা মানে আলোর আসা, ধাক্কা খাওয়া আর ফিরে যাওয়া, সবটা একই প্লেনে ঘটবে। ব্যাপারটা অনেকটা একটা পারফেক্ট জ্যামিতিক নাচের মতো, তাই না? কিন্তু আলো কি শুধু ধাক্কা খেয়ে ফিরেই আসে? না। আলো যখন একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে যায়, ধরুন বাতাস থেকে জলের মধ্যে, তখন ওর চলার পথটা একটু বেঁকে যায়। আলোর এই বেঁকে যাওয়ার ঘটনাটাকে আমরা বলি প্রতিসরণ বা রিফ্র্যাকশন। আর মানুষ আলোর এই নিয়মগুলোকে কাজে লাগিয়ে কি দারুণ সব জিনিসপত্র বানিয়ে ফেলেছে। চলুন এবার দর্পণ আর লেন্সের সেই জাদুর জগতে ঢোকা যাক। আলোকে বশে আনার জন্য আমাদের কাছে দুটো ম্যাজিক ওয়ান্ডের মতো জিনিস আছে। একটা অবতল বা কনকেভ, আর অন্যটা উত্তল বা কনভেক্স। অবতল লেন্স বা দর্পণ আলোকে ছড়িয়ে দেয়, আর উত্তল লেন্স বা দর্পণ আলোকে এক জায়গায় এনে জড়ো করে। আর এই সরিয়ে দেওয়া আর জড়ো করার ক্ষমতা দিয়েই কিন্তু আমরা চশমা থেকে শুরু করে বড় বড় টেলিস্কোপ পর্যন্ত বানিয়ে ফেলেছি। একটা আয়নায় ঠিক কোথায় ছবি তৈরি হবে সেটা বোঝার জন্য বিজ্ঞানীরা আলোর ৩টে প্রেডিক্টেবল রাস্তা বের করেছেন। যেমন একটা অবতল আয়নার ক্ষেত্রে সোজা আসা আলোক রশ্মি সবসময় ফোকাস পয়েন্ট দিয়ে যায়, আবার ফোকাস দিয়ে আসা রশ্মি সোজা হয়ে যায়। এই সহজ নিয়মগুলো জেনেই কিন্তু বড় বড় টেলিস্কোপ ডিজাইন করা সম্ভব হয়। এই যে দেখুন, -5 ডায়োপ্টার, এটা কিন্তু একটা সত্যিকারের উদাহরণ। এই ডায়োপ্টার হলো লেন্সের পাওয়ার মাপার একটা ইউনিট, আর সামনে মাইনাস চিহ্নটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটা অবতল লেন্সের পাওয়ার। তো আমরা তো দেখলাম লেন্স আর দর্পণ দিয়ে কিভাবে আলোকে কন্ট্রোল করা যায়, কিন্তু জানেন কি, প্রকৃতির তৈরি সবচেয়ে পারফেক্ট আর জটিল ক্যামেরাটা আমাদের সবার কাছেই আছে।
হ্যাঁ, ঠিকই ধরেছেন। আমাদের এই সফরের ফাইনাল ডেস্টিনেশন হল আমাদের নিজেদের চোখ। আমাদের চোখ কিন্তু একটা অবিশ্বাস্য ক্যামেরা। এর ভেতরে একটা উত্তল লেন্স আছে, যেটা বাইরে থেকে আসা আলোকে ফোকাস করে রেটিনা নামের একটা স্ক্রিনের উপর একটা ছবি তৈরি করে। আর এই রেটিনায় সেই সিগন্যালটা আমাদের ব্রেনে পাঠিয়ে দেয়। কিন্তু অনেক সময় চোখের এই ফোকাস করার সিস্টেমে একটু গণ্ডগোল হয়। মায়োপিয়াতে, মানে যখন দূরের জিনিস ঝাপসা দেখা যায়, তখন ছবিটা রেটিনার আগেই তৈরি হয়ে যায়। আর হাইপারমেট্রোপিয়াতে, মানে কাছের জিনিস ঝাপসা দেখলে ছবিটা রেটিনার পেছনে তৈরি হয়। আর এর সমাধান? হ্যাঁ, সেই লেন্স। মায়োপিয়ার জন্য ব্যবহার করা হয় অবতল লেন্স, যেটা আলোক রশ্মিকে চোখে ঢোকার আগে একটু ছড়িয়ে দেয়। আর হাইপারমেট্রোপিয়ার জন্য উত্তল লেন্স, যেটা রশ্মিগুলোকে ঠিকঠাক জায়গায় ফোকাস করতে সাহায্য করে। এতক্ষণ তো আমরা কথা বললাম সমান ফ্ল্যাট সারফেস নিয়ে, কিন্তু সারফেসটা যদি সমান না হয়ে বাঁকানো বা গোল হয়, তখনই কিন্তু আসল মজা শুরু হয়। এখানেই গোলীয় দর্পণের ভূমিকা আসে, যা আলোর পথকে আরও মজার উপায়ে কন্ট্রোল করতে পারে। আচ্ছা, একটা প্রশ্ন করা যাক। ভাবুন তো, অনেক দূর থেকে অনেকগুলো আলোর রশ্মি একসাথে সমান্তরালভাবে এসে একটা উত্তল বা কনভেক্স আয়নার ওপর পড়ল। প্রতিফলনের পর রশ্মিগুলো কোন দিকে যাবে বলে মনে হয়? এবার এই স্লাইডে ছবি দুটো একটু খেয়াল করুন। বাম দিকের ছবিতে যে পথটা দেখানো হয়েছে ওটা কিন্তু ভুল। কেন? কারণ উত্তল আয়নার কাজই হলো আলোকে চারিদিকে ছড়িয়ে দেওয়া। ডান দিকে ছবিটা একদম ঠিক। দেখুন, প্রতিফলিত রশ্মিগুলো এমনভাবে ছড়িয়ে যাচ্ছে যেন মনে হচ্ছে সেগুলো আয়নার পেছনের একটা নির্দিষ্ট বিন্দু, মানে ফোকাস থেকে আসছে। আর ঠিক এই কারণেই উত্তল আয়না সবসময় একটা অসৎবিম্ব বা ভার্চুয়াল ইমেজ তৈরি করে। অসৎবিম্ব মানে হলো এমন একটা ছবি যাকে কোনো পর্দায় ধরা যায় না। যেমন আমরা সাধারণ আয়নায় নিজেদের যে প্রতিবিম্ব দেখি, এটা আসলে আমাদের মস্তিষ্কের তৈরি করা একটা ইলিউশন, যা ওই ছড়িয়ে পড়া আলোর রশ্মিগুলোকে আয়নার পেছনে কোনো একটা কাল্পনিক বিন্দু থেকে আসছে বলে ধরে নেয়। প্রতিফলনের এই সহজ নিয়মগুলো ব্যবহার করে যে কি অসাধারণ সব জিনিস বানানো যায়, তার একটা সবচেয়ে চমৎকার উদাহরণ হল ক্যালিডোস্কোপ। ক্যালিডোস্কোপের পেছনের রহস্যটা বুঝতে হলে আমাদের শুধু একটা জিনিস ভাবতে হবে। কি হবে যদি আলোকে একবার নয় বরং বারবার, মানে অনেকবার ধরে প্রতিফলিত হওয়ার সুযোগ দেয়া হয়? ভাবা যায়? মাত্র 3টা সাধারণ আয়নার টুকরো দিয়ে এমন সব চোখ ধাঁধানো আর জটিল প্যাটার্ন তৈরি করা সম্ভব। এটা একটা দারুণ উদাহরণ যে কিভাবে বিজ্ঞানের খুব সাধারণ কিছু নিয়ম থেকেই অবিশ্বাস্য রকমের সুন্দর জিনিস তৈরি হতে পারে। তাহলে পুরো প্রক্রিয়াটা কি? খুবই সিম্পল। প্রথমে 3টি আয়নাকে একে অপরের সাথে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে রাখা হয়। এর ভেতরে থাকা ছোট ছোট রঙিন বস্তুর ওপর যখন আলো পড়ে, সেই আলো আয়নাগুলোর মধ্যে বারবার ধাক্কা খেতে থাকে, মানে প্রতিফলিত হতে থাকে। এই যে বারবার প্রতিফলন বা মাল্টিপল রিফ্লেকশন, এটাই ওই সুন্দর সিমেট্রিক্যাল প্যাটার্নগুলো তৈরি করে। আর এটা এতটাই কার্যকর যে অনেক শিল্পী এবং ডিজাইনার কিন্তু ওয়ালপেপার বা কাপড়ের নতুন নকশা তৈরির আইডিয়া পেতে ক্যালিডোস্কোপ ব্যবহার করেন। তাহলে আমরা কি দেখলাম? আলো সোজা পথে চলে, কিন্তু কোনো সারফেসে ধাক্কা খেলে তা প্রতিফলিত বা প্রতিসৃত হতে পারে। কিন্তু এখানেই শেষ নয়। আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই। এই যে বস্তু বা মাধ্যম, এগুলো ছাড়া মহাবিশ্বে আর কি এমন শক্তি থাকতে পারে যা আলোর মতো মৌলিক একটা জিনিসের পথকেও বাঁকিয়ে দেওয়ার ক্ষমতা রাখে? একটু আমাদের জার্নি প্রায় শেষের দিকে, কিন্তু আলোর সবচেয়ে সুন্দর, সবচেয়ে রঙিন রহস্যটা তো এখনও বাকি। চলুন এবার আলোর ভেতরে লুকিয়ে থাকা সেই রঙের দুনিয়াটা একটু ঘুরে দেখি। আমরা যেটাকে সাদা আলো বলি, সেটা কিন্তু আসলে সাদা নয়। ওটা 7টা আলাদা রঙের আলোর একটা মিশ্রণ। আর সাদা আলোকে তার ওই 7টা মূল রঙে ভেঙে ফেলার ঘটনাটাকেই বলে আলোর বিচ্ছুরণ বা ডিসপারশন। তাহলে এই বিচ্ছুরণ আকাশের রামধনু তৈরি করে কিভাবে? উত্তরটা আসলে প্রকৃতির লেখা একটা কবিতার মতো। বৃষ্টির পর বাতাসে যে লক্ষ লক্ষ জলের কণা ভেসে বেড়ায়, সেগুলো এক একটা ছোট্ট প্রিজমের মতো কাজ করে। সূর্যের সাদা আলো যখন ওই জলের ফোঁটার মধ্যে দিয়ে যায়, তখন সেটা ভেঙে 7টা রঙে ভাগ হয়ে যায়। আর এভাবেই তৈরি হয় প্রকৃতির অন্যতম সেরা সৃষ্টি, রামধনু। তাহলে আমরা আলোকে বাঁকাতে পারি, ভাঙতে পারি, তার ভেতরের রঙও দেখতে পারি। এখন প্রশ্ন হলো, আলো আমাদের দেখানোর জন্য আর কি কি গোপন রহস্য নিজের ভেতরে লুকিয়ে রেখেছে? ভাবার মতো একটা প্রশ্ন, তাই না?